সালাম স্টিল নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন শুভ্র। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আমরা আজকে আমাদের অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান এবং সাবেক সচিব ও হাই কমিশনার মোফাজ্জল করিম। আমরা আপনাদের সাথে আলোচনা যাব, দুজনকেই স্বাগত। কিন্তু আমাদের যেই প্রথম দুটি শিরোনাম, সেই দুটি শিরোনাম ধরেই যদি প্রশ্নটা করতে চাই, আবু সাইদ খান, আপনার কাছে আমি শুরুতে যেতে চাই, যেটি হচ্ছে যে 5 দফা দাবি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং একটি জিনিস বলা হলো যে গণভবন হবে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর, এবং আরেকটি কথা বলা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে, একজন উপদেষ্টা বলেছেন যে বিচার না করে ফ্যাসিবাদীদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। আমি প্রথম প্রশ্নটা করতে চাই যে এই যে 5 দফা দাবি দেওয়া হলো, এই 5 দফা দাবি সরকারের জন্য কতটা চ্যালেঞ্জ পূরণ করা? আবু সাইদ খান। প্রথমত হচ্ছে যেটা একটা অভিনন্দনযোগ্য বিষয় যে জুলাই যে অভ্যুত্থান, সে অভ্যুত্থানে ছাত্র জনতা ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে এবং সাহসী ভূমিকা দেখিয়েছে, যেটা আমাদের ইতিহাসের একটা বাঁক পরিবর্তন করেছে। এটা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা। সেটাকে ধরে রাখার যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে জাদুঘর করা হয়েছে, এটা নিঃসন্দেহে শুভ উদ্যোগ। আমরা অতীতেও দেখেছি যে বিভিন্ন সময় আমাদের ইতিহাসের যে সাফল্যগুলো, গৌরব গাথা হারিয়ে যায়, সেগুলোকে সংরক্ষণের সেই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় না। তবে এবার এই সরকার যদি সেই উদ্যোগ গ্রহণ করে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন, যারা সাহসিকতা দেখিয়েছেন, সেই সময়ের সমস্ত কর্মকাণ্ড, পত্রপত্রিকা, সেই সময়ের চিত্রকল্প থেকে আরম্ভ করে, চিত্রকর্ম থেকে আরম্ভ করে সবকিছুকে সংরক্ষণ করার জন্য এটা একটা ভালো উদ্যোগ বলে আমি এটা তাদেরকে অভিনন্দন জানাই। এখন প্রশ্ন হচ্ছে যে সরকারকে তো একটা রূপরেখা দিতে হবে, যে তারা কিভাবে কাজ করবেন, কতদিনে তারা তারা মানে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনবেন, স্থিতিশীলতা, এবং তারপরে তারা কিভাবে নির্বাচন দিবেন এবং কি কি সংস্কার তারা করতে চান, এ ব্যাপারে আমার মনে হয় তাদের স্পষ্ট বক্তব্য থাকা উচিত। এবং এই ব্যাপারে ডায়লগও দরকার। এই ব্যাপারে রাজনৈতিক দল, সিভিল সোসাইটি এবং সবার সঙ্গে তারা ডায়লগ করবেন এবং তারা এইভাবে একটা রূপরেখা দিবেন। আমার মনে হয় তাদের মূল দাবিটা এখানেই। এটা চ্যালেঞ্জ নয়, এটা তাদের কাজেরই অংশ হওয়া উচিত বলে আমি মনে করি। জি, মোফাজ্জল করিম, আপনার কাছে যেতে চাই অন্য আরেকটা প্রশ্ন নিয়ে, যেটি হচ্ছে যে যেটি বলা হচ্ছে যে বিচার না করে ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ নেই। এই বিচার প্রক্রিয়াটা আসলে কি হবে, কি হতে যাচ্ছে বা কি হওয়া উচিত, এবং বিচার প্রক্রিয়া শুধু হলে হবে না, সেটি কতটা গ্রহণযোগ্য এবং স্বচ্ছ, সেটি কিভাবে করা যায়, এই ব্যাপারে আপনার মতামত শুনবো। মোফাজ্জল করিম। আপনাকে ধন্যবাদ। আজকের দিনে এই যে ফ্যাসিবাদের পতন দিবস, এটার সঙ্গে সঙ্গে মনে পড়ছে কত শত শত হাজার হাজার তরুণ সাধারণ মানুষ পথচারী জীবন দিয়েছে। বিস্মিত, অবাক লাগে যে এইরকম ভাবে নৃশংস ভাবে একটি দেশে একটি সরকার গুলি করে তারই নাগরিকদের এরকম ভাবে মারতে পারে। তো আমি যারা শহীদ হয়েছিল তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাই, তাদের রুহের মাগফিরাত কামনা করি। হ্যাঁ, এবার আসুন আপনার প্রশ্নটা একটু যদি একটু খোলাসা করে যদি বলেন ভালো লাগবে। জি, একটু একটু প্রশ্নটা একটু খোলাসা করুন। জি, পুনর্বাসনের আগে মানে বিচার করতে হবে, ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ নেই এবং সেই পুনর্বাসনের আগে বিচার করতে হবে, সেটি আগে নিশ্চিত করতে হবে। সেই বিচার প্রক্রিয়া আসলে কতটা, কিভাবে গ্রহণযোগ্য ও স্বচ্ছ করা যায়, বা বিচার প্রক্রিয়াটা আসলে কি হতে পারে? প্রথম কথা হচ্ছে বিচার কার্য হবে। এরা দীর্ঘ 15-16 বছর কি না করেছে, দেশটাকে একেবারে ধ্বংসের পারে নিয়ে আনতে নিয়ে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে মানবতার এরকম যে চরম অসম্মান অপমান হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। অতএব এই বিচার করতেই হবে। এবং আমার মনে হয়
এই বিচার বাংলাদেশের সর্বস্তরের মানুষ সবাই এটা সমর্থন করে। কারণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই 15-16 বছরের দুঃশাসন যেটা, সেটার ভুক্তভোগী এই দেশে প্রায় সকলেই। মুষ্টিমেয় কিছু সুবিধাভোগী ছাড়া যারা আঙ্গুল ফুলে কলা গাছ নয় বট গাছ হয়েছে, তারা ব্যতীত বাদ বাকি সাধারণ মানুষ সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা এই দুঃশাসনের শিকার ছিল। অতএব এটা হতে হবে। এখন কথা হচ্ছে যে এটা কিভাবে করবে। এটা আমার মনে হয় প্রক্রিয়া বর্তমান সরকার ইতিমধ্যেই শুরু করেছেন। আমার সাজেশন থাকবে একটা গণবিজ্ঞপ্তি দিয়ে, একটা ঘোষণা দিয়ে আহ্বান জানানো যে কে কিভাবে নির্যাতিত হয়েছেন, কে কিভাবে মানবতার লঙ্ঘনের শিকার হয়েছেন, এটা যেন কমিশনের কাছে, কমিশন গঠন করে সেই কমিশনের কাছে গিয়ে বক্তব্য রাখেন। এবং এটা এখন থেকে এই প্রক্রিয়া শুনে, কারণ এটা একটু দীর্ঘমেয়াদী ব্যাপার এবং এখানে কোনো সময়সীমা নির্ধারণ করার কিছু নেই। সেটা শুরু করতে হবে এবং শুরু করে আস্তে আস্তে এটাকে নিয়ে যেতে হবে। তাতে আমার ধারণা কমপক্ষে 2-3 বছর তো লাগবেই, লাগুক। এবং যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যদি এই বিচার কার্য বা এই প্রক্রিয়াটা শেষ না হয়, পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে তারা এটা কন্টিনিউ করে। তবুও এটা ছাড় দেওয়া যাবে না, ছাড় দেওয়া যাবে না। তা না হলে পরে যুগে যুগে ফ্যাসিজম আবার বাংলাদেশকে গ্রাস করবে, চলে আসবে। বাংলাদেশ তো এত 30 লক্ষ লোকের, 30 লক্ষ শহীদের রক্তে পাওয়া যে স্বাধীনতা, এটা তো ফ্যাসিবাদের জন্ম দেওয়ার জন্য নয়। এবং ফ্যাসিবাদ কাহাকে বলে, কত প্রকার ও কি কি আমরা গত 15-16 বছর যাবত দেখেছি, যেখানে মানুষ তারা ভয়ে জি চুপসে থাকতো। বুঝতে পেরেছি। আজকে জি বুঝতে পেরেছি আপনার কথা মোফাজ্জল করিম। ধন্যবাদ আপনাকে। আবু সাইদ খান, আপনি কোনো মন্তব্য করবেন কিনা এই বিচার প্রক্রিয়া নিয়ে, যেটি বলা হচ্ছে যে ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আগে বিচারটা নিশ্চিত করতে হবে, সেই প্রক্রিয়া গ্রহণযোগ্যতা? যে ফ্যাসিবাদীদের পুনর্বাসনের কোনো সুযোগ নাই, তবে অপসারিত আওয়ামী লীগ সরকারের যারা অপরাধী নয় তাদের রাজনীতি করার অধিকার রয়েছে, আর যারা অপরাধী প্রমাণিত হবেন তো তাদের রাজনীতি করার অধিকার নেই। অতএব সেই জায়গা থেকে এমন দল, তারাই কর্ণধার হতে পারেন, দলের হাল তারা ধরতে পারেন যারা অপরাধী নন। তো সেইটা আমার মনে হয় নিশ্চিত করা দরকার এবং দ্রুত বিচারটা করা দরকার। আর একটা হচ্ছে যে বিচার যখন বিলম্বিত হয় তখন বিচার অস্বীকৃত হয়। তো আমার কাছে এই জন্য মনে হয় এই সরকারের আমলে বিচারটা দ্রুত, একটা যেটা মুফাজ্জল করিম ভাই যথার্থই বলেছেন, একটা কমিশন গঠন করে সেটাকে তাদের কার্যপরিধি এগুলোকে চিহ্নিত করা, অপরাধীদেরকে চিহ্নিত করা এবং দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা, এবং সম্ভব কিছু নয় এবং সেটা সম্ভব। এবং যারা অপরাধী এবং হত্যা এবং বিভিন্ন রকম অপরাধ, বিশেষ করে মানবতার বিরুদ্ধে অপরাধ তারা সংগঠিত করেছে, সেখানে একের পর এক লোককে হত্যা করেছে, গুম করেছে, আয়নাঘরে আটকে রেখেছে, এই অপরাধের নিশ্চয়ই বিচার হওয়া উচিত। এর সঙ্গে কারা কোথায় কিভাবে সংশ্লিষ্ট ছিল, কারা পরিচালনা করেছে, এর সে সবকিছুই চিহ্নিত করা দরকার এবং তাদের বিচারের আওতায় আনা দরকার, যাতে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদী শাসন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, আর যেন নতুন করে কোনো স্বৈরাচারের জন্ম না হয়। সেই কারণেই আমাদের বিচারটা করার দরকার। এবং এখানে প্রশ্ন এসেছে যে অপসারিত মানে যে দল, অর্থাৎ এর জন্য দায়ী সরকার এবং সরকারের সঙ্গে আওয়ামী লীগ, তারা রাজনীতি করতে পারবে কিনা। আমার মনে হয় যে যারা নিরপরাধ প্রমাণিত হবেন তাদের রাজনীতি করার কোনো বাধা নেই, কারণ রাজনীতি করা একটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু যারা অপরাধী, যারা দণ্ডিত হবেন, তাদের অবশ্যই রাজনীতি করার সুযোগ নেই, সেটা আমার মনে হয় প্রমাণ। সেই জন্য দ্রুত বিচারটা সম্পন্ন করা উচিত বলে আমি মনে করি। তবে এখানে যে জিনিসটা আমরা কিছু প্রবণতা লক্ষ্য করছি, যে অনেক সময় ওই পুলিশি পুরানো কায়দায় বিভিন্ন লোককে গ্রেপ্তার করা হচ্ছে, পাইকারি হারে আসামি করা হচ্ছে। আমার মনে হয় সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তার করা উচিত। অনেক ক্ষেত্রে দেখা গেছে, যেমন ধরুন যে সাকিবুল হাসান বাইরে আছে,
তাকে আসামি করা হয়েছে, খুনের মামলায় আসামি করা হয়েছে, কিংবা অনেককে প্রবাসী তাদেরকেও খুনের মামলায় আসামি করা হয়েছে। এবং এক ধরনের অতি উৎসাহের কথা আসলে লক্ষ্য এগুলো করা করার গেছে। মধ্য দিয়ে এগুলো করার মধ্য দিয়ে মানুষের ভিতর বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে। এই জন্য আমার মনে হয় যে সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তার করা দরকার। খুনের মামলায় গ্রেপ্তার করতেই হবে এমন কথা না, তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেটা যদি দুর্নীতির অভিযোগ হয়, অন্য কোনো অভিযোগ হয়, সেই অভিযোগগুলোকে সেগুলো সামনে আনা উচিত। অসংখ্য ধন্যবাদ। আরেকটা এক লাইন আমি বলি, যে কাউকে যদিও বা এই ধরনের মামলায় আসামি করা হয়, সেটা যেন পুলিশ খতিয়ে না দেখে যেন গ্রেপ্তার না করে, এবং কাউকে যেন নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, এদিকে নজর দেওয়া উচিত। বুঝতে পেরেছি। দুজনই থাকুন, একটা বিরতির সময় হয়ে গেছে। সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে নিচ্ছে একটা বিরতি, ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে আবারও স্বাগত। আজকে আমাদের সাথে আছেন মোফাজ্জল করিম এবং আবু সাইদ খান, দুজনকে আবারও স্বাগত। আমরা এবারে আলোচনা করতে চাই, আমরা দেখলাম যেটি যে হাবিবুল আওয়াল কমিশন সেটি পদত্যাগ করলো, এবং হাবিবুল আওয়াল যাওয়ার আগে, বিদায়ের আগে একটি প্রস্তাব দিয়ে গেছেন যে সংস্কার করে কয়েক ধাপে জাতীয় নির্বাচনের যে প্রস্তাব সেটি তিনি দিয়ে গেছেন। আমার আপনাদের দুজনের কাছে প্রশ্ন থাকবে। আমি শুরুতে মোফাজ্জল করিম আপনার কাছে যেতে চাই যে সামনের যে নির্বাচন হবে সেই নির্বাচন আমরা দেখেছি, বিগত নির্বাচনগুলো সেগুলোর বেশ কয়েকটি নির্বাচনই প্রশ্নবিদ্ধ ছিল। সামনের নির্বাচনটা কেমন হওয়া উচিত, নির্বাচনী প্রক্রিয়াটাই বা কেমন হওয়া উচিত? আমি আসবো সেই মানে পরবর্তী যে প্রশ্ন সেটিতে আসবো, আগে এটি শুনে নিতে চাই কেমন হওয়া উচিত নির্বাচন প্রক্রিয়া। দেখুন, বাংলাদেশের মানুষ একটা সুন্দর নির্বাচন দেখার জন্য এবং তাতে অংশগ্রহণ করার জন্য চাতক পাখির মতো গত কয়েক বছর ধরে, বলা উচিত প্রায় 2-3 যুগ ধরে অপেক্ষা করছে। তারা, বিশেষ করে তরুণরা যে এখন মাঠে নামছে তাদের এই সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য, তার কারণ তারা হয়তো আজ থেকে 3-4 বছর আগে তারা ভোটার হয়েছে, ভোট দানের যোগ্য হয়েছে, কিন্তু এত অপেক্ষা করে কোনোদিন তারা যেতে পারে নাই। এতে মানুষের মনের মধ্যে এক ধরনের বিরাট রকম হতাশা, এমনি বিক্ষোভ দেখা দিয়েছে। আজকে তারা সবাই চাইবে, এবং আমরা যারা তরুণ নয়, প্রবীণ, আমরাও চাইব যে হায়, যেটা সারা জীবন আমরা দেখে এসেছি, মোটামুটি এমনকি যে পাকিস্তানের প্রশাসনের মধ্যে হাজারো রকমের ত্রুটি বিচ্যুতি, বঞ্চনা ইত্যাদি ছিল, সেখানেও কিন্তু নির্বাচন নিয়ে এইরকম এক ধরনের প্রতারণা বা নির্বাচন নিয়ে এক ধরনের খেয়াল খুশি আচরণ এটা ছিল না। এটা আপনার গত কয়েকটা যে জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল তাতে আমরা দেখেছি এটাই ছিল। এবং এটা ছিল কি জন্যে, যে আমাদের সরকার, নির্বাচন কমিশন, তাদের যেখানে যৌথ প্রচেষ্টা হওয়া উচিত ছিল একটা সুষ্ঠু সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন, তা না হয়ে তারা, আমি বলছি না যে নির্বাচন কমিশন সেটা হাবিবুল আউয়ালের কমিশনই হোক বা আগের তার হোক বা তার আগের, কিন্তু জনগণের প্রত্যাশা। বুঝতে পেরেছি, ধন্যবাদ। পুরোপুরি প্রতিফলিত হয়নি আপনি বলতে চাইছেন। প্রায় সকলেই ব্যর্থ হয়েছে। জি, মোফাজ্জল করিম আমি শুনবো নিশ্চয়ই আপনার কাছ থেকে পরবর্তী, তারও একটু জি ধন্যবাদ আপনাকে। আমি যেতে চাই একটু আবু সাইদ খানের কাছে। আবু সাইদ খান, আপনি কি বলবেন এই সামনে নির্বাচন এবং নির্বাচন নিয়ে যে প্রক্রিয়া সেটি কেমন হওয়া উচিত? এবং হাবিবুল্লাহর একটি কথা বলেছে যে কয়েক ধাপে নির্বাচন করা, সেই কয়েক ধাপে নির্বাচন আসলে কেমন হবে, বা যেটি বলা হয় যে ভোটার এবং জনগণের নির্বাচনের প্রতি আস্থা, বিশ্বাস যাই বলেন কেন, আগ্রহ যাই বলেন কেন, সেটিও আসলে কিভাবে ফিরিয়ে আনা যায়? না, হাবিবুল আওয়াল সাহেব পদত্যাগ করেছেন তার সহ কমিশন সহ। তবে আমার মনে হয় এই পদত্যাগটা যদি উনি যখন
গত নির্বাচনের আগে যখন দেখলেন একটা অর্থবহ নির্বাচন করতে পারছেন না, তো তখন যদি তিনি পদত্যাগ করতেন তাহলে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারতেন, একটা দৃষ্টান্ত স্থাপিত হতো, কিন্তু তিনি সেটা করলেন না। তো অগত্যা বিলম্বে হলেও তার পদত্যাগ করা ছাড়া কোনো পথ ছিল না। তবে বিদায় বেলায় তিনি কিছু সত্য উচ্চারণ করেছেন, তিনি কিছু ভালো কথা বলেছেন। যেমন তিনি বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়া দরকার। আসলে তাই, কেননা এখানে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচন হয় না। সেখানে অর্থাৎ নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে পড়ে। অতএব যে দল নির্বাচন করছে সেই দলের ক্ষমতায় রেখে নির্বাচন করা সম্ভব না। অতএব তত্ত্বাবধায়ক সরকার, যে তত্ত্বাবধায়ক অনেক সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, সেইটা পূর্ণ বহাল করাটা জরুরি বলে উনি মন্তব্য করেছেন। এটা খুবই যৌক্তিক। আর একটা যৌক্তিক কথা উনি বলেছেন, সেটা হলো যে আমাদের যে নির্বাচনের পদ্ধতি, ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি আমরা যেটা ফলো করছি, সেখানে অনেক ত্রুটি রয়ে গেছে। তো সেখানে দেখা যায় যে 300 এলাকা ভিত্তিক প্রার্থী দাঁড়া করানো হয়, ওই এলাকাটাকে চর দখলের মতো দখল করে, বুথগুলোকে দখল করে সেখানে নির্বাচনের রায় পক্ষে টেনে নেওয়া হয়। এই কারচুপি, ভোট ডাকাতি এগুলো হয়। অতএব সেই ক্ষেত্রে যদি সংখ্যানুপাতিক, অর্থাৎ দলগুলোর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এটা যদি এনশোর করা যায়, এবং সেটা পৃথিবীর প্রায় শতাধিক দেশ এই পদ্ধতিতে চলছে, এমনকি আমাদের প্রতিবেশী নেপাল, সেখানেও সংখ্যানুপাতিক পদ্ধতি এবং এলাকা ভিত্তিক দুটার সমন্বয়ের মধ্য দিয়ে মিশ্র পদ্ধতি চলছে। শ্রীলঙ্কাতেও সংখ্যানুপাতিক পদ্ধতি রয়েছে। তো সেইটা যদি আমরা এনশোর করতে পারি, তাহলে আমার মনে হয় যে নির্বাচনী ব্যবস্থার একটা আমূল পরিবর্তন হতে পারে। তখন ছোট সব দল পার্লামেন্টে আসতে পারে এবং যার যার নিজস্ব অবস্থান থেকেই নির্বাচন করতে পারে। যে দল যে সংখ্যায় ভোট পাবে তার ভিত্তিতে তার সংখ্যা প্রতিনিধি নির্ধারিত হবে। এটা একটা আধুনিক এবং অত্যন্ত বৈজ্ঞানিক এবং আবু সাইদ খান, সেটা আমাদের অবস্থা বদলে দিতে পারে। আপনার কাছে আমার সংক্ষেপে একটা প্রশ্ন থাকবে। হাবিবুল আউয়াল কিন্তু একটি কথা বলেছেন, যে চাপের কথা বলেছেন, যে কিছু চাপের কথা বলেছেন। সামনের দিনে সেই চাপও কি আসলে একটা বিষয় হয়ে দাঁড়াবে না, বা একটা প্রাসঙ্গিক হবে কিনা? হ্যাঁ, দলীয় সরকার থাকলে চাপ থাকবে। অতএব তত্ত্বাবধায়ক সরকার থাকলে তার তো দল থাকবে না, চাপ থাকবে না। অতএব সেখানে তত্ত্বাবধায়ক সরকারি সমাধান। এবং অলরেডি অনেকেই আদালতে গিয়েছেন যারা, এবং আদালতের মাধ্যমে আমার বিশ্বাস যে তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরে এসছে, এবং সেটাকে একটা স্থায়ী সাংবিধানিক বিধান করা দরকার। তত্ত্বাবধায়ক সরকারের কিছু ত্রুটি দেখা দিয়েছিল, যেমন ধরুন যে বিচার বিভাগের ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব পড়েছিল, সেগুলো সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারকে পুনর্বহাল করা আমার মনে হয় খুবই জরুরি কর্তব্য, এর কোনো বিকল্প নেই। ধন্যবাদ দুজনকেই। আরও একটা বিরতিতে যাব। ফিরে এসে আমি যেই পোশাক কারখানা যেগুলো চালু হয়েছে সেই প্রসঙ্গে, এবং আমরা দেখছি যে সেনা ও বিজিবি সদস্যরাও টহল দিচ্ছেন এবং স্বস্তি ফিরছে, এরকমটা খবরে বলা হচ্ছে, সেই প্রসঙ্গে নিয়ে একটু আলোচনা করবো। একটা বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি, ফিরছে শিগগিরই। বিরতির পর আবারও স্বাগত। সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে অনলাইনে আজকে আমাদের সাথে যুক্ত আছেন আবু সাইদ খান এবং মোফাজ্জল করিম। সাভার, আশুলিয়া ও গাজীপুরের সব পোশাক কারখানা চালু হয়েছে। আমার প্রশ্ন থাকবে আবু সাইদ খান আপনার কাছে, শুধু আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কি আসলে কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব কিনা? তবে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা তো নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কেননা এইবার যেটা যে পরিবেশকে অশান্ত করার চেষ্টা করেছে, এর পিছনে কিন্তু শিক্ষিত যারা শ্রমিক সংগঠন, তাদের কোনো দাবি দেওয়া ছিল না এবং তারা মাঠে ছিল না। এটা বহিরাগত কিংবা অন্য কেউ অশুভ উদ্দেশ্যে তারা এগুলো করেছে এবং খুব অদ্ভুত দাবি করেছে। যেমন পুরুষের কোটা বাড়াতে হবে, অর্থাৎ সেখানে পুরুষের নিয়োগ নারীদের সমান সমান করতে হবে, এই ধরনের কিছু দাবি দেওয়া তারা পেশ করেছে। তো আমার কাছে মনে হয় যে এই ব্যাপারে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিঃসন্দেহ ভূমিকা আছে, যাতে বহিরাগতরা, অনুপ্রবেশকারীরা ডিস্টার্ব না করতে পারে, বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেই ব্যাপারে তাদের অবশ্যই তৎপর হতে হবে। তবে কিছু কিছু ঘটনা রয়েছে, কিছু কিছু কারখানাতে যৌক্তিক কিছু শ্রমিকদের ভিতরে অসন্তোষ রয়েছে, সময় মতো তারা বেতন পাচ্ছে না, এবং সব কারখানা না, কিছু কারখানায় অভিযোগ রয়েছে যে 2-3 মাস ও বেতন বাকি রয়েছে।
সময় মতো তাদের অন্যান্য সুযোগ সুবিধা সেটাকে দেওয়া হচ্ছে না। তো সেই ব্যাপারে আমার মনে হয় মালিক পক্ষ সচেতন হওয়া দরকার। এবং এই দুই একটা কারখানার জন্য, দুই চারটা কারখানার জন্য বাকিরা কিন্তু সবাই এই অশান্ত অবস্থার এবং পরিস্থিতির শিকার হচ্ছে। অতএব এই ব্যাপারটাকে তৎপর হওয়া দরকার। এ ব্যাপারে আমি যতদূর দেখলাম, এই আপনার খবরেই দেখলাম যে সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলাপ হয়েছে, সেই ব্যাপারে তারা আর্থিক সহায়তাও, এখানে তারা লোন এর ব্যবস্থাও তারা করবেন যাতে তারা সময় মতো বেতন দিতে পারেন। তো আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা বিজিএমই, সরকার অর্থাৎ মন্ত্রণালয় তাদেরকে খেয়াল রাখতে হবে এবং তাদেরকে সদা দৃষ্টি রাখতে হবে যে কোথায় শ্রমিকদের অধিকার লঙ্ঘিত হচ্ছে, এবং এই ব্যাপারে যেন কোনো শ্রমিকদের যাতে ন্যায্য অধিকার সেটাও যেন নিশ্চিত করা হয়। এই ব্যাপারে মালিক পক্ষেরও ভূমিকা রয়েছে। অতএব সেখানে শ্রমিক মালিকের সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে তাদের সময় মতো বেতন দেওয়া এবং তাদের অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা দরকার। তা না হলে একটা বড় ক্ষতির শিকার হয়ে যেতে পারে, বড় ক্ষতির দিকে চলে যেতে পারে। এটা আমাদের কারো কাম্য নয়। তবে সময় উপযোগী হস্তক্ষেপ করেছে এবং তারা, এই সরকার অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার যখন সে তার নিজেকে সেটেল করতে পারছে না, সেই সময় এই ধরনের যারা বিক্ষোভ দেখিয়েছে তারা নিঃসন্দেহে দায়িত্বশীল আচরণ করছে না, এবং তাদের পিছনে কে বা কারা রয়েছে সেগুলো ফাইন্ড আউট করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। মোফাজ্জল করিম, কি বলবেন? আমি পুরোপুরি সমর্থন করি সাইদ খান সাহেব যেটা বললেন। আমি এটা তলিয়ে দেখা দরকার। আসলে আমার কাছে মনে হচ্ছে বিভিন্ন ইস্যু সৃষ্টি করে সরকারকে বিব্রত করা। বর্তমান সরকার তাদের অনেক গুরু দায়িত্ব তারা হাতে নিয়েছেন, অনেক সংস্কার করতে হবে, সবাই জানে। এই সময়ে যদি তাদের অ্যাটেনশনটা, তাদের মনোযোগটা অন্যদিকে যদি নিয়ে যাওয়া যায়, তাহলে পরে তারা তাদের দায়িত্ব পালনে বেগ পাবেন, এটা মনে করে। আর দ্বিতীয়ত, নিশ্চয়ই গাত্রদাহ আছে একটা গোষ্ঠীর, যে হায়, এত বছর পর্যন্ত যেভাবে চালাচ্ছিলাম, যেভাবে মাখন রুটি খেয়েছি এবং যেভাবে বিদেশে টাকা পাচার করেছি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যেগুলো একদম পরিষ্কারভাবে এখন জাতির কাছে হয়েছে, যে এটা তো গেল, হাত ছাড়া হয়ে গেল। তাহলে কিছুতেই সফল হতে সরকার আমাদের তাদেরকে কাজে লাগিয়ে বের করতে হবে কারা সরকারকে ব্যর্থ করার জন্য এবং আবার পূর্বাবস্থা ফিরে নিয়ে আসার জন্য চেষ্টা করবে বা করছে। বাইরের কোনো ইন্ধন আছে কিনা সেগুলোও দেখতে হবে। এটা ঠিকই, তো আমাদের বিজিএম এর নেতারা বলেছেন যে না, এটা শ্রমিকদের থেকে আসছে না, এই দাবি দেওয়া, এটা বহিরাগতরা করছে। তারা শুনেছি এই ধরনের মন্তব্য করেছেন তারা। তাই যদি হয় তাহলে পরে এদেরকে শক্ত হাতে মোকাবিলা করতে হবে। এদের সঙ্গে কোন রকমের কোন সফট কিলিং বা আলাপ আলোচনা ইত্যাদি নেই। এখানে সম্পূর্ণভাবে আইন প্রয়োগ করে যদি দেখা যায় কেউ অসৎ উদ্দেশ্যে এই ধরনের একটা গোলযোগ সৃষ্টি করা, অচলাবস্থা সৃষ্টি করা, সরকারকে বিব্রত করা একদম করে থাকে, তাহলে শক্ত হাতে এটা মোকাবিলা অবশ্যই করতে হবে এবং এতে সমস্ত দেশবাসীর সমর্থন থাকবে। কারণ গার্মেন্টস সেক্টর হচ্ছে আমাদের সবচাইতে, আমাদের অর্থনীতিতে সবচাইতে যে 2-3টি সেক্টর আছে আমাদের, বৈদেশিক মুদ্রা, তারপরে তো গার্মেন্ট, এগুলো যদি কেউ যদি ধ্বংস করতে চায় বা এগুলো যদি গোলযোগ সৃষ্টি করতে চায়, তাহলে এটাকে কিছুতেই খাটো করে দেখা যাবে না। এটার জন্য নিশ্চয়ই করতে হবে। আর একটা কথা আমি একটু পিছন দিকে গিয়ে বলতে চাই, হাবিবুল আউয়াল সাহেব বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের কথা। এটা কিন্তু উনার অবশ্য আগে বলার মতো বেচারার সুযোগ ছিল না, দোষ দিয়ে লাভ নাই, বললে পরেই তার কি পরিণতি হতো আমরা জানি। এখন যখন বলেছেন, যখন তিনি কথাটা সামনে এসে গেছে, আমার মনে হয় এটা বোধহয় এখন দেয়াল লিখন বা রাইটিং অন দি ওয়াল, যে ইনশাল্লাহ তত্ত্বাবধায়ক। কারণ আমরা তো
নিজেরা নিজেরা অর্থাৎ যে সরকার থাকবে সেই সরকার নির্বাচন করবে, এটাতে আমরা ব্যর্থ হয়েছি। একবার দুইবার নয়, গত 10-15 বছর যাবত আমরা দেখলাম যে আমরা এটাতে ব্যর্থ হয়েছি। অতএব আমরা কাউকে বিশ্বাস করুন। আমি দেশের মানুষের কথা বলছি, যে না, আমার ভোটাধিকার যদি জি, দিতে হয় ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জি, সাবেক সচিব ও হাই কমিশনার মোফাজ্জল করিম, আপনাকে ধন্যবাদ, এবং দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর এই ছিল সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ আজকের মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।